আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ১ লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিওর বাম গালে শক্তপোক্ত এক চর বসালো ধূসর। মেয়েটার কান মাথা গাল ঝিমঝিম করে উঠল, ভঁ ভঁ করে ঘুরল সমগ্র পৃথিবী। হতবাক হয়ে চাইল সে। ধূসরের রক্তাভ দুই চোখ নিবদ্ধ ওর উপর। ক্রোধে ফুঁসছে চোখ নাক। এই ১৭ বছরের জীবনে কোনোদিনই মার খায়নি পিউ। আজ যেন বাকরুদ্ধ স্তব্ধ, মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাজছে। ধূসর ভাই, আমায় চড় মারলেন। রুদ্রমূর্তি ধারণকারী ধূসর ভাইকে দেখে পিউয়ের অন্তর আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সেই মানুষটা সবেগে সুদূর হস্তে কোনোই চেপে ধরল ওর। ধরিত্রীর সবটুকু ক্রোধ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না। ধমকে পিওর ছোট্ট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে, অথচ তাও ভীষণ কষ্টে সাহস জুগিয়ে বলল, আমি আমি কি করব? আপনিই তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন দৃঢ় হলো আরও। বড্ড শক্ত করে চেপে ধরেছে ওকে। পিউ ব্যথায় মুচড়িয়ে উঠলেও ছাড়ল না, তোয়াক্কা দেখালো না। উল্টে রাগে আগুনে হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমাকে চিনিস? ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে আজ? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও নিচু কণ্ঠে বিরোধিতা করল, কেন বলবো না আমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনি বা কেন এত রিয়েক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের মোটা ভ্রুযুগল শিথিল হলো সহসা। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া অভিব্যক্তি। কিছুক্ষণ অমত্ত হয়ে চেয়ে রইল সে। পরপরই শক্ত চিবুকে দাঁত খিঁচে বলল, এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব, বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়া সেই দুঃসাহসী আশিককে। পিউয়ের চোয়াল ঝুলে পড়ল অমনি। ধূসর ওর হাতখানা ছাড়ল না, যেন সজোরে ছুড়ল। রুষ্ট ক্ষুদ্র চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর এদিকে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউয়ের। ধূসর ভাইয়া মারাত্মক লোক, মারপিটে এইচডি প্রাপ্ত। ওনার বিশ্বাস নেই রাগের মাথায় কী না কি করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল হাতে। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতের প্রতিটি আঙ্গুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নম্বরে। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যি ওকে কবর দিয়ে দিবে। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে রবিন অবিশ্বাস্য কণ্ঠে বলল, পিউ, তুমি আমায় ফোন করছো? পিউর যতটা না ভয় লাগছিল, এর থেকেও অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে। এতটা দিন তুই বলে সম্বোধন করতো ছেলেটা। বেশ কিছুদিন ধরে চলছে এই তুমিময় নাটক। পিউ খুব তাড়াহুড়োতে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা। কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন ভ্রু কুচকালো। আগামাথা না বুঝে বলল, কেন, কি হয়েছে? লুকাতে যাব কেন? পিউ হা হুতাশ করে বলল, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ককেন, আমি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে বিরক্ত করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি। আমার সাবধান করলাম, যান বাঁচানোর ফরজ। এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে রাখছি। রবিন ঢোক গিল। আতঙ্কিত হয়ে চারপাশ দেখল। কপাল বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছে চট করে দৌড় লাগালো। পিউ লাইনটা কাটলো ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু ধাতস্থ হলো। গালের হাড় ব্যথায় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙ্গুল কপালে বোলায় সে, ঠিক যেখানটায় স্পর্শ করেছে ধূসর। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল পিউ। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর
খারাপ লাগেনি, আর না পেরেছে কষ্ট। সে যে তৈরিই ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও ওর গর্দান ছেড়ে দেরি হবে না। কিন্তু এছাড়া যে উপায় ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর এভাবেই কাটছে ওর। কী না করেছে পিউ, কত কষ্ট, চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না, উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। তারা একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে একটা কথা সত্যি, মানুষটা ওকে ভালোবাসুক আর না বাসুক, ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন। ধূসরের প্রতি অনুভূতি তার অতল স্পর্শী বিশালাকার সমুদ্রের ন্যায়, যে সামনে এলেই সপ্তদশীয় হৃদয় কাঁপে। যেমন অস্থির অস্থির লাগে সব কিছু, পরিচ্ছন্ন আখিতে নামে প্রেমের ঝাপসা বর্ষণ। মনে হয় সে নেই, হাওয়া ভাসছে, উড়ছে, মেঘের সাথে পাল্লা দিয়ে পাড়ি দিচ্ছে একের পর এক পর্বত শৃঙ্গ। মাঝে মধ্যে তো লাজ লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা মনে চেয়ে থাকে সে মানুষটার পানে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেদিন, যেদিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট ওই মানবকে। সম্পর্কে ধূসর পিউয়ের চাচাতো ভাই, এই বাড়ির মেজ কর্তা আফতাব শিকদারের একমাত্র সন্তান। অথচ ভাই বোনের মধ্যে ধূসরই সবার বড়। একান্নবর্তী পরিবার ওদের, 4 কর্তা, আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ শিকদার, স্বভাবে ধূসরের আরেকজন। বিষয়টা একটু ওলটপালট, হিসেব মতো বড় ভাইয়ের ছেলে মেয়ে বড় হলেও এদিক থেকে তিনি অনেক পিছিয়ে। ভদ্রলোকের পূর্বের মেজ ভাই আফতাব বিয়ে করে বউ তুলেছিলেন ঘরে, কারণ ধূসরের মা রুবাইদার অন্যত্র বিয়ের তোড়জোড় চালিয়েছেন সে সময়। এরকমই আরেকটি গোলমেলে বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাদিফ, সেও বড় পিউদের চেয়ে। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও বয়সটা অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউর বয়স যখন 8-এর কোঠায়, ধূসরের পড়াশোনার জন্য নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পিছনেও রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত, কারণ বিদেশে থেকে পড়াশোনা তাদের জ্ঞাতি গোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথম। এক প্রকার তার বাউন্ডলে স্বভাব বাধ্য হয়েই বাপ চাচা ঠেলে ঠুলে দেশ ছাড়িয়েছে ওকে। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর। যেদিন সে এলো, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের অপচ পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই যেন। সকলের উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে ধূসর কদম রাখল চৌখাটে। বড় বড় মানুষের মধ্যে কোনো রকমের খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সেই মানুষটিকে, অথচ ঠিক যেই মাত্র দেখল, হা বিনাদ্বিধায় নাম লেখার এই প্রণয় নামক সমূহ বিনাশের খাতাতে, রীতিমতো পিছলে পড়ল লম্বাদেহী শ্যামবর্ণ মানুষটার প্রেমে। পিউ ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ, পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বাড়িধারা। এত সুদর্শন সুপুরুষ ওর চাচাতো ভাই, ভাবতেই নাক সিটকালো মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই আমূল্য সত্যির। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন এই লোক ওর ভাই হবেন? পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেললেও পিউ কখনোই ওকে ভাইয়া বলে ডাকবেন না। 6 ফুটের অত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনো। এভাবে তো মানুষ পাড়াপড়শি কেউ ডাকে, তাই না? পিউয়ের বিশ্বাস সম্বোধনের দিক দিয়ে যত দূরে ঠেলবে ওনাকে, মনের দিক দিয়ে উনি তত কাছে আসবেন। কিন্তু সেই উনি একটা ফালতু লোক, একটা গর্দভ বোকারাম। আজ 3টে বছর পিউ চোখের সামনে ঘুরঘুর করছে, প্রতিটা মুহূর্ত 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটার চোখেই পড়ে না। সে দুনিয়ার সব বোঝে না শুধু ওকে, যেন প্রেম কি আদৌ জানে না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলেই তাদের অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশ্য চুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লায় পানি ভাবে। যা দেখলে সবাই কুঁচকে ফেলবে চেহারা, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না।
কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি। সে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কিনা সন্দেহ। পিওর মুখটা ছোট হয়ে আসে, দীর্ঘশ্বাস ওঠানামা করে রুগ্ন বুক, কাঁদো কাঁদো চেহারায় ঘর থেকে বের হয় সে। একটু আধটু চিন্তায় ঢাই লাগছে কেমন। রবিনটাকে পেলে ধূসর ভাই কি করবেন কে জানে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটাকে শুধু শুধু ফাঁসালো। পিউ মনমরা হয়ে হাঁটছিল, আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালি ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন। কিরে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিউ চট করে গালে হাত বোলালো, আমতামতা করে বলল, কই না তো। মিনা এগোতে নিতেই সে অস্ত্রবেগে এক পা পিছনে চলে গেল। বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিও গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবে এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে একচোর মেরেছে, এই কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল, কেন যে পাকনামো করতে গিয়েছিল তখন। আর যদিও বা বলেও, তখন ধূসর ভাই সবাইকে সত্যিটা বলে দিলে এই একটা মারের সাথে আরও কত মার যে পড়বে পিঠে। সে যে অসুখ মানুষটাকে রাগাতে বলেছিল তা তো আর উনি জানেন না। পিউ মনে মনে বিরক্ত হলো নিজের উপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে, বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে ছুকছুক করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমায় ছিল, বাড়াবাড়ি করেনি আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকে যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগলো ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে একটা চিঠি গুজে দিল হাতের মুঠোয়। পিউ কিছু বলার বোঝার আগেই দৌড়ে পালালো, কিন্তু সে তো চিঠি বইও আনেনি, পড়েও দেখেনি অনীহায়। উল্টে রেগেমেগে ছিঁড়ে ফেলে দিল রাস্তায়। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে গিয়েছে। বাড়ি ফিরে পিউ কেবল ফ্রেশ হয়ে বের হতেই দেখল ধূসর দাঁড়িয়ে আছে কামরায়, একেবারে শটান একটা দীর্ঘ দেহ। পিউ অবাক হয় ভীষণ। ধূসর ও রুমে পা ফেলে না সহজে। জিজ্ঞেস করার আগে উল্টো দিক থেকে কটমটে কণ্ঠের প্রশ্ন এলো, ছেলেটাকে? পিউ বেশ কয়েকটি উপন্যাস পড়েছিল, এমনকি সিনেমাতেও দেখেছিল নায়ক জেলাসিত মুখ ফসকে বলে দেয় ভালোবাসার কথা। সেই ট্রিক্স কাজে লাগাতে কথার এক পর্যায়ে ইচ্ছে করে বলল, রবিনকে ভালোবাসি আমি। কিন্তু এর শেষটায় কি হলো? ধূসরের মুখ থেকে কিছুটা বের হলোই না, উল্টো প্রচণ্ড থাপ্পড় খেয়ে মাথার চক্কর কাটল ওর। গালে ব্যথাও লাগলো ওর। পিউ দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেলল পুনরায়। মিনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে বললি না? কেউ মেরেছে নাকি? সদ্বিত ফিরল পিউর, কথা ঘোরাতে বলল, কে মারবে? কি যে বলো না, তুমি কি কাজে যাচ্ছিলে? যাও নাম্মো, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। মিছিমিছি ব্যস্ততা দেখিয়ে একরকম পালিয়ে এলো সে। পেছন থেকে মিনা অনেকবার ডাকলেও দাঁড় করানো গেল না। পিউ সিঁড়িঘরে করিডোরে কতক্ষণ পায়চারি করল। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও একটু আঁচ করা যেত সবটা। কিন্তু ও শতবার ফোন করলেও উনি ধরবেন না। অবশ্য ওই ফোনটুকু করার সাহস যে ওর নেই। তারপর হঠাৎই মাথা এলো সাদিফের কথা। পিউ চকচকে চেহারায় ঘরের দিক চলল তার। দরজা আগলে উকি দিল ভেতরে। আস্তে করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সারা এলো না। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে থাকবেন। পিউ ঘুরতে গেল, অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঠুকে গেল নাকটা। পিউ এতটাই ভরকেছে হেলদুল পড়ে যেতে ধরল। অমনি সাদিফ এক হাত টেনে ধরল ওর। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে বলল, তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিউ নাক ডলতে ডলতে চাইল। চাশমিশ ফর্সা গোলাকার চেহারায় ছেলেটাকে সরু চোখে নিরীক্ষ করে বলল, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, ওটা শরীর না লোহা। সাদিফ কপাল গুটিয়ে বলল, আমি তো তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব। যাকগে, ঘরে উকি মারছিলি কেন? উকি মারবো কেন? খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। ভ্রু উচালো সাদিফ, কি হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন? করলে? শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন? তোর ফোন থেকে কর।
পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নাই। আর আমি কি আমার জন্য বলছি? আম্মু বলেছে তো, তাই। সাদিফ ঘরের ভেতর ঢুকলো। পিউ পেছনে আসে। সে দেয়াল ঘড়ির সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না। সামনে ওদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ কণ্ঠকরণ করলো, একটা কল দিয়ে দেখুন না প্লিজ। সাদিফ সোজাসুজি চাইল ওর মুখের দিকে। পিউ ইচ্ছে করে চেহারায় আরও কালো বানাতেই দম ফেলে বলল, দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদিব সেই একই রকমই ঠান্ডা চোখে চাইল, পূর্ণ দৃষ্টিতে পরখ করল সপ্তদশী রাঙ্গা মুখবিবর। চোখ সরিয়ে নাকের ডগায় চশমা ঠেলে ফোন তুলল হাতে। লাউড স্পিকার দিল সে, রিং হতে শুনল পিউ, কিন্তু কয়েকবার বাজতে লাইন কাটল ধূসর। সাদিব বলল, কেটে দিয়েছে, বললাম না ব্যস্ত। পিউর অনুচিন্তন এবার লাগাম ছাড়ায়। রবিনটাকে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর ভাই ফেরার আগে আগে দৌড় দিয়ে রুমে বসে থাকবে, ভান করবে অসুস্থতার। কিন্তু ও? পিউর চিন্তিত মুখশ্রী সাদিফের নরম মনে দাগ কাটল। এগিয়ে এলো কাছে। কিছু হয়েছে তোর? তাকালো পিউ, দুদিকে মাথা নেড়ে বোঝালো না। তারপর আস্তে করে বলল, আসি। উত্তরের প্রতীক্ষায় না থেকে বেরিয়ে গেল পিউ। সাদিফ ফোঁস করে শ্বাস ফেলল। বিছানায় বসে ল্যাপটপ মেলে ব্যস্ত হলো কাজে। পিউ সারা রুম জুড়ে পায়চারি করছে। কি হবে এখন? কি করবে সে? কোনো একটা উপায় না পেয়ে হতাশ বিধ্বস্ত ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানায়। না, আর ভালো লাগছে না, এত অশান্তি নেওয়া যায় না। পিউ চোখ বুজল। কি আশ্চর্য, ওখানেও ধূসর ভাইয়ের টমাটো চেহারার হানাহানি। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা, ওনার অ্যাটিটিউড, ওনার কথা বলার ভঙ্গি। না হলে কি এক দেখাতেই প্রেমে পড়তো ও? পিউ বালিশে মুখ পুরোটা গুজে দিল, বিড়বিড় করলো, উফ, এই লোকটা আমায় মেরেই ফেলবে। একটা সময় গভীর ঘুম হামলা চালায় চোখে। টানা 4 ঘন্টা মহিষের ন্যায় ঘুমালো পিউ। যখন চোখ মেলল বাইরে, তখন ঘুটঘুটে তিমির। হাই তুলে উঠে বসল সে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। ভ্রু কপালে তুলল পিউ। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। এদিকে খিদেও পেয়েছে, মোচড় দিচ্ছে পেট। সন্ধ্যার নাস্তাও খায়নি আজ। আনাচে কানাচে ইঁদুর ছুটছে এখন। পিউ দ্রুত বিছানায় হতে নামল। ধূসর বাড়ি ফিরেছে 11টায়। ইদানিং ব্যস্ততার আসতে একটু একটু 1টা বা 2টো বেজে যায়। আজকেও নিশ্চয়ই এরকম সময় আসবেন। সে আসার আগে যদি খেয়ে দিয়ে রুমে ঢুকে খিল লাগাতে পারে, তবে আর মুখোমুখি হতে হবে না। ওর যে এখন উভয় সংকট। রমেনকে না পেলেও রাগ ঝাড়বে ওর উপর, পেলে তো কথাই নেই। সকালে ধূসর ওঠার আগে কলেজে যাবে, আবার আসার আগে আগে এমন লুকিয়ে পড়বে কামরায়। সপ্তাহখানেক পার হলে ঘটনা ঠান্ডা হয়ে যাবে নিশ্চয়ই। তখন আর ভয় থাকবে না কোনো। পিউ আস্তে ধীরে দরজা খুলল। বসার ঘরে নিভু নিভু আলো জ্বলছে। এছাড়া সারা বাড়ি অন্ধকার। সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছে। ওকেও ডেকেছে নির্ঘাত। মরার মতো ঘুমোলো, শুনবে কিভাবে? পিউ ধীর কদমে খাবার টেবিলের কাছে এলো। পাশাপাশি 2টো প্লেটে ভাত বেড়ে ঢেকে রাখা। একটা ধূসরের সে জানে, ফিরে খায় উনি। এখনও অমন রাখা যেহেতু ফিরেনি, তাহলে যাক, ভালোই হলো। একটু নিশ্চিন্তে আরামসে খাওয়া যাবে এখন। পিউ বেসিনে থেকে হাত ধুয়ে এলো। সাদা ভাতের ওপর ইলিশ মাছের বড় টুকরাটা খিদে বাড়ালো দ্বিগুণ। ঝটপট চেয়ারে টেনে বসতে গেলে সে, অথচ বসার আগে আচমকা চেয়ারখানা টেনে নিল কেউ একজন। ফলস্বরূপ পিউ ধপাস করে পড়ে গেল ফ্লোরে। টাইলসের মেঝেতে অতর্কিত আক্রমণ। কোমর থেকে পা অবধি ধরিয়ে দিল ব্যথায়। হকচকিয়ে তৎপর পেছন ঘুরে চাইল পিউ। সম্মুখে ধূসরকে টান টান হয়ে দাঁড়ানো দেখেই বুঝে ফেলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওঠ! শানিত সুরে পিউর শীর্ণ বক্ষ ধরফড়িয়ে ওঠে। মানুষটা খুব রেগে থাকলে আওয়াজ মাত্রা অতিরিক্ত গম্ভীর শোনায়। পিউ শঙ্কিত লচনে চাইল। আস্তে করে উঠতে গিয়ে টের পেল ব্যথা পেয়েছে কোমরে। হঠাৎ পড়ায় লেগেছে অনেক। পিউ কলমি ডগার ন্যায় লতিয়ে কোনোরকম উঠে দাঁড়ায়। নিজের প্রতি হতাশায় দুঃখে বুক ফাটছে মেয়েটার, যার ভয়ে সারাটা দিন লুকিয়ে রইল ঘরে। খেতে এলো এই এতক্ষণে, শেষমেশ তার খপ্পরে পড়লই। বাহ, ভাগ্যর কি বিরুদ্ধাচরণ!
কটা বাজে? প্রশ্ন শুনে নড়েচড়ে তাকায় পিউ। ডিম লাইটের সবুজ আলোয় ধূসরের শ্যামলা চেহারাটা স্পষ্ট। স্পষ্ট তার কবজিতে বাঁধা চকচকে পরিচ্ছন্ন ঘড়ি। পিউ মুখ ফুঁসকে বলে ফেলল, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধহয় আবার মার খেতে চাচ্ছিস। জলদ গম্ভীর সুরে বক্ষস্থল থমকালো। পিউ ফিরে গেল অতীতে। মনে পড়ল আজকে দুপুরেই গালে পড়া সেই দাবাং চরটার কথা। নিচু কণ্ঠে বাধ্যের ন্যায় জানালো, 12টা বাজে। এই বাড়িতে রাতে খাওয়ার সময় 10টা, তাহলে 2 ঘন্টা কোথায় ছিলি তুই? পিউ মিনমিন করে বলল, ঘুমাচ্ছিলাম। ধূসর পুরো কণ্ঠে বলল, একদম মিথ্যে বলবি না। ভেবেছিলি ঘরের দরজা আটকে থাকলেই বেঁচে যাবি, কিছু বলবো না? পিউ দাঁত দিয়ে নিম্নাষ্ট কামড়ে ধরে। কথা খুঁজে মনে মনে। ধূসর যা বলল তাতে মিথ্যে নয়। সে ওর ভয়ে দরজা লাগিয়ে বসেছিল। ভেবেছিল মানুষটা বাড়ি ফিরলেও ওকে নাগালে পাবে না, কিন্তু ঘুমিয়ে পড়বে বোঝেনি। তার ভাবনার মাঝে ধূসর টেনে নেওয়া কেদারা এগিয়ে দিল। ও তাকালে আদেশ করল, বস। শব্দ কম, কণ্ঠ নীরের। পিউ দ্বিধান পড়ল ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো? এইবার পড়লে হাড়গোড় গুড়িয়ে যাবে কনফার্ম। ধূসর খেই হারালো ধৈর্যের। বসতে বলেছি তোকে, বস। তড়িৎ বেগে ধপ করে বসে পড়ল পিউ। ভয়ার্ত বিভ্রান্ত দুই অক্ষি ধূসরের দিকে তাক করে রইল। সে আরেকটা চেয়ার ঘুরিয়ে সামনে বসল ওর, ঠিক চোখের নিকট মুখোমুখি। অমনি ভয়টা কমে এলো পিউর। শুরু হলো চেনা চেনা সেই হৃদকম্পন। মুগ্ধতায় ভিড়ে এলো আঁখি। সেই সময় কানে বাজলো ধূসরের নরম গলার সুর, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ অদৃশ্যভাবে সজোরে মাথা নাড়ে। মনে মনে বলে, পাগল হলেন? এই ছোট্টখাটো জীবনে মানুষ কি ওরকম ভুল করে? আপনার মতো একটা জলজ্যান্ত আইটেম রেখে আমি অমন গোবর গণেশের প্রেমে পড়ব কোন দুঃখে? কিন্তু কথাখানা আহুতি দিয়ে ভেতরে জিভ ঠেলে বেরিয়ে আসার সাহস হয় না। উল্টে অবশ অবশ ভাব নিয়ে ঝিমিয়ে থাকলো ঠোঁট গম্বরের আড়ালে। ধূসর একদম কাছে, অতি সন্নিকটে। যেখানে ওকে দেখলে সপ্তদশীর বুকে তোলপাড় ওঠে, সেখান থেকে এখন কতটা হাঁসফাঁস লাগছে কি করে বোঝাবে? পিউ লজ্জা নার্ভাসনেসে আড়ষ্ট হয়ে জিভে ঠোঁট ভেজালো। তোকে কিছু জিজ্ঞেস করছি পিউ। ধূসরের কোমলতা পাল্টে গেল আবার। দর আওয়াজ উবেগ দিল। পিওর এক সমুদ্র প্রেম প্রেম ভাব। তৎক্ষণাৎ মাথায় পুরনো সেই জেদটাই চেপে বসল ওর। ধূসরকে একটুখানি বাজিয়ে দেখতে নিঃসংকোচে মিথ্যে বলল, হ্যাঁ। ধূসর চটে গেল ভীষণ। তৎক্ষণাৎ ঘুষি বসালো চেয়ারের হাতলে। ভীতসস্ত্র হয়ে কেঁপে উঠল পিউ। সন্দেহী দুই চোখ হকচকিয়ে চাইল। ধূসরের গভীর নেত্র জ্বলছে, চাউনিতে পরিষ্কার রুষ্টতা। ঠিক মিনিট খানেক চেয়েই রইল অমন। পুরোটা সময় পিওর গোল গোল মুখ বিররে ঘুরে এলো ধ্যান। শনিপুণ মনোযোগ নিরীক্ষণ করলো যেন। হঠাৎই মুচকি হেসে বলল, মিথ্যে বলতেও যোগ্যতা লাগে, তোর মতো নির্বোধের তাও নেই। পিউ থতমত খায় ওই হাসি দেখে। ভ্রু বেঁকে যায় প্রখর কৌতূহলের তাপে। কি মিথ্যে বলছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যার জন্য পা বাড়ালো সামনে। একটু থেকে ঘুরে তাকায় আবার, তর্জন দেয়, ভদ্রমেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে পিউ। শীতল সুরে হুমকিটুকু কানের লতি ছুঁড়ে গত হলো পিউরের। উল্টে ধূসরের অযাচিত আচরণে তাজ্জব সে। এমনটা তো আশা করেনি। যা ভেবেছিল তার যে কিছুই হয়নি। ভয়ে সিটিয়ে থাকা ওকে ধূসর ভাই কোনো শাস্তিই দিলেন না। পিওর বুকের ভেঙে আসে কষ্ট। কৃষ্ণকায় কাদম্বিনী হুল্লাহুল্লি লাগায় মুখ জোরে। অন্য কাউকে ভালোবাসার কথা শুনেই ধূসরের এই সহজ অভিব্যক্তি কিছুতেই মেনে নিতে পারছে না। কেন উনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না? তখনকার ওই থাপ্পড়টাকেও ভীষণ হালকা অনুভব হচ্ছে এখন। আজ যদি নিজের বোনের সামনেও বলতো কাউকে ভালোবাসি, সেও নিশ্চয়ই এইভাবে মারত, শাসন করত। ধূসর ভাই কি সে অর্থে একজন ভাইয়ের দায়িত্ব পালন করলেন? উনি কি সত্যি আমায় ভালোবাসেন না? পিওর বক্ষ হু হু করে ওঠে, উবে যায় খিদে। ভুলে গেল গাল ব্যথা, কোমরের যন্ত্রণা। নিজের প্রতি অভিমান রাগে ছড়িয়ে গেল কঠোর। একতরফা প্রেমের যন্ত্রণা ভয়ানক। যে এই মরণ ফাঁদে পা দেয় সেই ছাড়া কেউ বুঝবে না। এই অনুভূতি পিওর এক সমুদ্র প্রেম ফিকে হলো আজ। চোখ
থেকে জলটা গাল অবধি আসার আগে মুছে নিল সে। আগের মতো খাবার ঢেকে রেখে ঘরের দিকে চলল। পিওর কানে হেডফোন, ফুল ভলিউম গান বাজছে সেখানে, সাথে হৃদয় চুরমার করে কান্না পাচ্ছে খুব। আসলে সে বোঝে না এই গান অরিজিৎ সিং ওর জন্যই গিয়েছে। ধূসর ভাইয়ের শাস্তি না পেয়ে মেয়েটার ব্যথিত হৃদয় ডুব দিয়েছে কুল হারানো পারাবারে। কেন যে ওই পাষণ্ড মানুষটার প্রেমে পড়তে গেল? হঠাৎ দরজায় জোরালো করাঘাত পড়ে। পিউ কান থেকে হেডফোন খুলল। অধৈর্য হস্তে দরজায় ধাক্কা দিচ্ছে কেউ একজন। কপাল কোঁচকালো সে। এত রাতে ঘরে কে আসবে? পিউ চটপট বিছানা রেখে দৌড়ের দিকে এগোয়। ছিটকিনি টানতেই বেরিয়ে আসে প্রিয় সেই কাঙ্ক্ষিত বদন। ধূসর ভাই, পরনে কালো হাফ হাতা টি শার্ট আর চেক চেক ট্রাউজারের যেন পুরো টসটসে স্ট্রবেরি। পিউয়ের এতক্ষণের মন কষ্ট ছুটতে পালালো এই রূপ দেখে। বিড়বিড় করলো, কি সুন্দর আমার ধূসর ভাই। ধূসর গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে সর। পিউ ভদ্রমেয়ের মতো এক পাশ হয়ে দাঁড়ালো। ভেতরে ঢুকলো ধূসর। এতক্ষণে ওর হাতের দিকে খেয়াল করলো পিউ। ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে মানুষটা। ওর জন্য খাবার এনেছে ধূসর ভাই। ভাবতে পিওর চোখ কপালে ঠেকলো। ধূসর সোজা গিয়ে টেবিলে রাখলো ট্রেটা। বিছানায় বসে ঘাড় কাত করে চাইলো তার দিকে। অমনি মনের আঙ্গিনায় দানবীয় বিদ্যুৎ চমকায় পিওর। এইভাবে কেউ তাকায়? খুন হবে নির্ঘাত। ধূসর কোমল কণ্ঠে ডাকলো, এদিকে আয়। ডাক শুনে পিউয়ের পদযুগল ছুটতে চায়। বিলম্বহীন দ্রুত হাঁটতে গিয়ে মেঝেতে বিছানায় পাপসে হোঁচট খেল। মুখ থুবড়ে পড়তে নিল ফ্লোরে। ধূসর আগত পরিস্থিতি বুঝতেই ব্যস্ত বেগে উঠে আসে। ধরে সামলাতে চায় ওকে, কিন্তু দুরন্ত পিউর গতি বোধ করা গেল না। ধরাছোঁয়ার পূর্বে পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর উপর। টাল রাখতে না পেরে দুজনেই একসঙ্গে ঠিকরে গেল নিচে। ব্যথার জায়গায় ফের ব্যথা পেয়ে পিউর জ্ঞান হারানোর উপক্রম হলো। গগন বিদয়ী চিৎকার ছোড়ার কথা ছিল, অথচ সে ইহৎ জগতের সব কিছু ভুলে বসলো তখন। যখন মাথায় ঢুকলো নিজের অবস্থান কোথায়, ধূসরের চওড়া বুকে সে। দৃশ্যটা দেখে পিউর উষ্ঠযুগল আলাদা হয়। স্থির জোর খাটিয়ে ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ঠিক আছিস? পিউ কোনোরকম মাথা দোলালো, বোঝালো ঠিক আছে। কিন্তু আদৌ তো কি তাই? বুকের ভেতর যে মারাত্মক কম্পন হচ্ছে সেসব কি টের পাচ্ছেন ধূসর ভাই? ধূসর বলল, ওর তাহলে? পিউ ভুলে বসলো লজ্জা। খেয়ে হারানো নিবিষ্ট ন্যায় আউড়ে উঠল, না উঠলে হয় না। ধূসর কপালে ভাঁজ ফেলে বলল, থাপ্পড় খাবি? সম্বিত ফিরল পিওর। নিজের কথা খেয়াল পড়তে নিবদ্ধ বনে চাইল। লজ্জায় হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো তৎপর। ধূসর উঠল, ঠিকঠাক করলো টি শার্ট। পিউয়ের কণ্ঠায় মরিমরি দশা। দ্বিতীয়বার ধূসরের দিকে তাকানোর স্পর্ধাটুকুন হয় না, বরং নিজের মোটা মাথায় ঠুকতে চাইল দেয়ালে। কি বেহায়ার মতো একটা কথা বলল কেবল। কি ভাবলেন ধূসর ভাই? একটু সাবধানে চলতে পারিস না? এক্ষুনি একটা অঘটন ঘটলে কি হতো? অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন আর কি হতে পারে বলুন তো? হাঁ করে তাকিয়ে আছিস কেন? পিউ নড়ে ওঠে, মেরুদণ্ড সোজা করে চোখ নামায়। ধূসর আরেক দিকে চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, বলল, তোকে বলেছিলাম খেয়ে রুমে আসতে, না খেয়ে এলি কেন? পিউ মেয়ে এলো আরও। কি উত্তর দেবে এখন? আপনার শোকে স্তব্ধ হয়ে খাবার নামিনি গলা দিয়ে বলবে এটা? আরেকটা ছ্যাঁচড়ামো হবে তারপর। আস্তে করে বলল, খেতে ইচ্ছে করেনি। ধূসর ফোঁস করে শ্বাস ছাড়ল, গিয়ে বসলো বিছানায়। সামনের জায়গায় দেখিয়ে বলল, এখানে বস। পিউ গুটি গুটি পায়ে গিয়ে বসলো সেখানে। ধূসর প্লেটের দিক চাইল। অমনভাবে কিছুক্ষণ থম মেরে থাকলো, যেন ভাবলো গভীর কিছু। তারপর হুট করে ভাত ভরা প্লেট পিউর দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নে। মেয়েটা অতি আগ্রহ সমেত চেয়েছিল এতক্ষণ। এক অলিক আশায় বুক বাঁধল, ধূসর ভাই হয়তো খাবার মুখে তুলে দিবেন, খেয়ে দিবেন সযত্নে। কিন্তু এবারও এমন কিচ্ছুটি হলো না দেখে ঝরঝর কাচের ন্যায় মনটা ভেঙে পড়ল তার। চকচকে চেহারা ঝুপ করে কালো হলো। পরে খাবো। ধূসর চোখ পাকালো, এক্ষুনি। পিউয়ের অল্প বিস্তর জেদটা টিকল না। ধূসর নিজ উদ্যোগে তার হাত টেনে নেয়, গ্লাস থেকে পানি ঢেলে ধুয়ে দেয়। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে দিল। যদি খাইয়ে না দিবেন তাহলে ঢং করে খাবার আনার মানে কি? তীব্র অনীহা নিয়ে খাবার চিবোতে চিবোতে ধূসরের দিকে তাকালো পিউ। আচমকা নেত্রপলক কেঁপে ওঠে, সতর্ক হয়। ধূসর যেন চট করে দৃষ্টি ফেরালো সে চাইতেই।
পিউয়ের সন্দেহ হলো, উনি কি এতক্ষণ আমাকে দেখছিলেন? ধূসর পকেট থেকে ফোন বের করলো, পাশ থেকে উঠে গিয়ে চেয়ারে বসলো। পিউ খেতে খেতে এক ধ্যানে চেয়ে থাকলো তারও শুকনো মুখের দিকে। ওদের পরিবারের সবাই সুদর্শন বলতে সাদিফকে গোনে, ফর্সা গোলাগাল, স্বাস্থ্য উন্নত, কিন্তু পিউ তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুশোভিত পুরুষটি হলো ধূসর ভাই। মানুষটার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সবটা মন কাড়া। পিওর কাছে ধূসর ভাই মানে আস্ত একটা ডেইরি মিল্ক। 3 বছর ধরে এক অদ্ভুত রোগে ধরেছে ওকে। ধূসর বকলে ধমকালেও কেমন গায়ে লাগে না মনে হয়, যেন ভালোবেসে ধমকে দিল সে। না, এভাবে চললে বেশি দিন বাঁচবে না ও। এই নিষ্ঠুর ধূসরের প্রেমে শহীদ হবে নিশ্চিত। পিউ খেয়ে দিয়ে প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো, নম্র কণ্ঠে বলল, খাওয়া শেষ। ধূসরের বৃদ্ধাঙ্গুল ফোনের স্ক্রিনে ব্যস্ত, না চেয়েই বলল, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম, তাই বলে ভাবিস না আমি বলবো যে মেরে ভুল করেছি। পরের বার যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। শান্ত অথচ কড়া কণ্ঠ তাও। পিউয়ের ভেতরটা ছেয়ে গেল অদৃশ্য এক তুলতুলে ভালো লাগায়। একটুখানি যাচাইয়ের আশায় বলল, কিন্তু আপনি তো আর কাউকে একটা কড়াকড়ি দেন না ধূসর ভাই? এতগুলো ভাই বোনের মধ্যে কি আমাকে খুঁজে পেলেন? বিরতি টেনে পিউ অপেক্ষা করলো, খুব করে চাইল ধূসর একবার বলুক, হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি, আর কাউকে না। বিধি মাম এবারও তাকে আহত করে দিয়ে ধূসরের উত্তর এলো, হ্যাঁ তোর মতো তো বাকিরা বাদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাকামো এই বাড়ির কোনো ছেলেমেয়ের করেনি। বয়স 17 অথচ প্রেম ভালোবাসা বোঝে, ইস্ত্রে পাকা একটা। পিউ ঠোঁট উল্টায়, দীর্ঘশ্বাস ফেলল। প্রত্যেকবার ভাবে এক, হয় আরেক। ধূসর ভাই এমন এমন চমকে দেওয়া কাজ করে যা তার আশা ভরসা ধূলিসাৎ করতে যথেষ্ট। ধূসর উঠে এলো, টেবিলের ড্রয়ার খুলে ওষুধের বাক্স বের করলো, খুঁজে খুঁজে একটা পাতা তুলে ওষুধ ছিল সেখান থেকে, গ্লাসে পানি আর সেটা পিওর হাতে মুঠোয় দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা, সকাল হতে হতে ব্যথা সেরে যাবে। চটক কাটার ন্যায় চাইল পিউ, একবার ওষুধ দেখলো, একবার ধূসরকে। এতক্ষণ ভাবনায় এতটাই মজে ছিল যে খেয়ালই করেনি, এর মানে ধূসর ভাই ঠিক বুঝেছেন সে ব্যথা পেয়েছিল তখন। প্রকাণ্ড বিস্মিত হয় প্রিয়। ধূসর বেরিয়ে গেল ঘর থেকে। সেদিক চেয়ে এত সময় সাদা কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলকে উঠল ওর। কোথাও গিয়ে সেই পুরনো প্রত্যাশায় নড়ে উঠল ফের। ভাবল, আমি না বলতেই যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটাও তো বোঝার কথা। সেই রাতটা পিওর ভালো কাটার কথা ছিল, অথচ কাটেনি। ধূসর ভাইয়ের দিয়ে যাওয়া ছোট্ট একখানা আশার আলো ঝলসে গেছে ওর রাতের ঘুম। ছটপট করতে করতে শেষ রাতে ঘুম এলো একদম। উঠল বেলা করে, ঠিক কলেজ যাওয়ার আগে আগে, কারণ এই বাড়ির নিয়ম আছে, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যাবে না। আর এই নিয়ম স্বয়ং আমজাদ শিকদার এর তৈরি, যদি এই বাড়ির ঘোষিত কর্তা, অথচ ওই মানুষটির সঙ্গে ধূসরের অদৃশ্য অবাধ প্রতিযোগিতা। প্রত্যেক যেখানে লোকটার ভয়ে তথস্থ থাকে, ধূসর সেখানে গা ভাসানো ছেলে। আমজাদের ধমক, চোখ রাঙানো শব্দেই নিরুৎসাহিত, নিরুদ্বেগ্য। আমজাদ শিকদার দুর্দান্ত অপছন্দের পেশা হলো রাজনীতি, আর ধূসর এই রাজনীতিতেই অতপ্রতরভাবে জড়িয়ে। ঠিক এই কারণেই ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না ফেরানো আর গেল না। তবে একটা কথা সত্যি, ধূসর এই নির্ভীক ভাবভঙ্গিটা, এক পলকে মন পাখিটা ফুরুত করে উড়িয়ে নিল পিউয়ের। ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয় নিচে নামল পিউ। বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে ঘিরে। অবশ্য কর্তারা নেই, তারা কাকভোরে প্রস্থান নেন অফিসের উদ্দেশ্যে। পিউ শুক্রবার ছাড়া কবে বাবার সাথে সকালে নাস্তা খেয়েছে মনে পড়ে না। পিউ চেয়ারে বসে আশেপাশে চাইল, ধূসর ভাই কোথায়? তক্ষুনি হাজির হলো সে, নিদ্রিত ভাব চেহারায় লেপ্টে তখনও। কি কিউট লাগছে! পিউর ইচ্ছে করছে গিয়ে গালটা টিপে দিতে। কিরে পিউ, কাল রাতে কি হয়েছিল তোর? পিউয়ের মনোযোগ ঘুরে গেল, সুমনার দিকে চেয়ে বলল, কই কি হবে? জবা বললেন, কিছু না হলে খেতে এলি না কেন? কতজন ডাকলাম, কতবার উঠলি না? সাদিফের ছোট ভাই রাদিফ, বয়স 10-এর কোঠায়। সে দাঁত কেলিয়ে বলল, পিউপু মনে হয় ছ্যাঁকা খেয়েছে।
পিউ পানি খাচ্ছিল। অবোধ বালকের মুখে কথাটা শুনেই সদ্য গেলা জল বেরিয়ে এলো বাইরে। প্রত্যেক অবাকের চোখে চাইল ওর দিকে। খুক খুক করে কেসে উঠল পিউ। জবা বেগম ধমকে বললেন, চুপ, কোত্থেকে শিখেছিস এসব কথা? রাদিফ কাচুমাচু করে বলল, টিভিতে দেখেছিলাম নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। সাদিপ রেগে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। রাদীপ কিছু বলতে হা করলো। জবা প্রতিমধ্যেই বললেন, আর কোনো কথা না, প্লেটে খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী মুখ করে চুপ করলো ছেলেটা। সে তখনও বোঝেনি একঘর মুরব্বির সামনে কি বলে ফেলেছে। এদিকে পিউ তাকিয়ে আছে সামনে বসা ধূসরের দিকে, যার ইহৎ জগতের কোনো কিছুতে আগ্রহ দেখা যাচ্ছে না। এক মনে খাচ্ছে শুধু, একটা কথা অবধি বের হচ্ছে না মুখ দিয়ে। রুবাইদা কখন থেকে জিজ্ঞেস করছেন, আর একটু ভাজি দেই, একটু জুস দেই। সে শুধু মাথা দোলাচ্ছে দুদিকে। পুষ্প ব্যস্ত ভঙ্গিতে এসে বসলো ওর পাশের চেয়ারে। খানিক উঁচু কণ্ঠে বলল, আম্মু, আমাকে এক কাপ চা দাও। রান্নাঘর থেকে উত্তর পাঠালেন মিনা, সময় লাগবে বস। রুবাইদা জিজ্ঞেস করলো, শুধু চা খাবি কেন পুষ্প, নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো নয়, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, আমাদের তো কিছু বলিসনি। সামান্য ব্যাপার তো, তাই। তোর পড়াশোনা কি খবর পুষ্প? এই তো। এতক্ষণ কথা বলল ধূসর। এইতেই যেন পিওর তনুমনো ছেয়ে এলো ক্ষোভে। এই যে সে মানুষটা এত সময় ধরে বসে আছে ওর সামনে, কই ও, ওকে তো কিছু জিজ্ঞেস করলো না। পড়াশোনা তো সেও করে, তাই না? হঠাৎ প্রশ্নে পুষ্প ঘাবড়ালো খানিক, তাও হেসে বলল, এই তো ভালো ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়। কাল বাড়ি ফিরলি 4টায়, কোথায় গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি শশব্যস্ত আছড়ে পড়ল পুষ্পতে। ভরকে গেল মেয়েটা, কি বলবে বুঝে না পাওয়ার মতো অবস্থা হলে মুখের। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তার জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেলে ভালো জায়গায় থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। ধূসর মুখ মুছতে মুছতে উঠে গেল, তার খাওয়া শেষ। তবে সঙ্গে সঙ্গে পুষ্প পিঠে দুম করে চর বসালো মিনা। ধূসরের কথাগুলো শুনেই রান্নাঘরে সব কাজ ফেলে এসেছেন তিনি। হঠাৎ হামলায় ব্যথায় মুচড়ে উঠল পুষ্প। চাইলো কাঁদো কাঁদো চোখে। তিনি খেকিয়ে বললেন, এই তোর এক্সট্রা ক্লাস আসুক তোর বাবা, ক্লাস শেষে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো বার করব। মিনার তপ্ত দৃষ্টি থেকে রুবাইদা ওকে আড়াল করে বলল, থাক থাক আপা, ছোট মানুষ। ব্যাপারগুলো বাকি সবার মাথার উপর দিয়ে যায়। ছেলে আসামি বানিয়ে রেখে গেছে, আর মা উকিল হয়ে বাঁচতে আসছে। পিউ হাসলো, ভাবল, না, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে এইভাবেই মিটমাট করিয়ে দিবেন নিশ্চয়ই। আপু ছলছল চোখে মাথা নোয়ালো। পিউয়ের মায়া হলো ভারী। ধূসর ভাইটা এমন করে কেন? নিজে তো একটা পান্তা ভাত, বাকিরা কি একটুও ঘুরবে না? ঠিক এই কারণেই মানুষটাকে সবাই জমসে চলে। চোখ দুটো যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিকে থাকে কেউ জানে না। এই যে পুষ্পটা ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেটাও চোখে পড়ল তার। পিউ কলেজ ব্যাগ পিঠে চড়িয়ে উঠতে যেতেই সাদিপ বলল, পিউ দাঁড়া, আমি যাব। আপনার অফিস তো উল্টো দিকে ভাইয়া। সাদিপ দাঁড়াতে দাঁড়াতে বলল, সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তাটায় জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দেই। পিউ খুশি হয়ে গেল। সাদিফের সাথে যাওয়া মানে বাইকের ফুরফুরে হাওয়া গা মাখানো। গাড়িতে চড়তে একটুও ভালো লাগে না ওর। ভালোই হবে। পার্কিং লট থেকে সাদিফ বাইক বের করে গেটে আনলো। পিউ ওর কাজ ছুঁয়ে উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ি থেকে বাইক পছন্দ। গাড়ির চারপাশটা আটকা তো দম বন্ধ লাগে। সাদিফ হাসলো, বলল, অফিসের রাস্তাটা ওদিকে হলে তোকে রোজ আমিই পৌঁছে দিতাম। পিউ মাথা দোলালো। সাদিপ বাইক স্টার্ট দেয়। আচমকা পিউর চোখ পড়ল দোতলার ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে, চোখ এদিকের ওদের উপর। সাদিপ বাইক ছুটিয়ে গেট পার হলো। তখনও পিউ চেয়ে রইল ওর দিকে। অত দূরত্ব যেন ধূসরের নিকটে কটমটে চিবুক স্পষ্ট বুঝল সে। প্রশ্ন জাগলো, ধূসর ভাই কি রাগ করলেন বা হিংসে? সারাটা কলেজে পিউ রবিনকে তন্ন করে খুঁজলো, ক্লাসে পেল না, ফোনেও না। গতকাল থেকে তার লাগাতার কলের সামান্যতম রেসপন্স ছেলেটা করেনি। সেই যে শেষবার পালাতে বলল, তারপর আর কথা হয়নি। পিউ অস্থির চিন্তায়।
ধূসর ওকে পেল কিনা, ওর সাথে দেখা হলো কিনা, কি বলল এসব জানার জন্য আকুপাকু করছে ভেতরে। যদি ওকে না পেয়ে থাকে, সত্যিটা ওর থেকে না শুনে থাকে, তবে সে যে মিথ্যে বলেছিল কিভাবে বুঝলো মানুষটা? পিউ সূচক শব্দ করলো। রবিন হতচ্ছাড়াটা যে ইচ্ছে করে ফোন তুলছে না ও জানে। গাধাটা হয়তো ভাবছে ধূসর ভাই ওর ফোন থেকে কল দিচ্ছে। টিফিনের সময় হতেই করিডোরের কোনায় থাকা তামিমের কাছে ছুটে গেল পিউ। রবিনের ঘনিষ্ঠ বন্ধু যখন, খোঁজ জানবেন নিশ্চয়ই। পিউ সামনে গিয়ে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, রবিন কলেজে আসেনি কেন রে তামিম, জানিস কিছু? আচমকা এইভাবে পিউ এসে দাঁড়ানোর একটু ভ্যাবাচাকা খেলো ছেলেটা। ধাতস্থ হয়ে সন্দেহহীন চোখে চাইল, বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ওর খোঁজ করছিস? মিটিমিটি হেসে ভ্রু নাচালো তামিম। ইঙ্গিত বুঝতেই কপাল গোছায় পিউ। কষে এক ধমকে ছুঁড়ে বলে, চুপ কর, আসেনি কেন তাই বল। তামিম কাঁধ উঁচু করলো, আমি কি জানি? কাল বিকেলে থেকেই তোলাপাত্তা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট কথা ছিল, সেখানেও আসেনি। পিউ একটু চুপ থেকে বলল, মোবাইল এনেছিস? এনেছি, দে। তামিম পকেটে হাতাতে হাতাতে বলল, রবিনকে ফোন করবি নাকি? পিউ কথাবার্তার এগোয় না। হাতে ফোন পেয়ে ব্যস্ত কল লাগায় রবিনের নম্বরে। দুবার রিং হতেই রিসিভ করলো সে। হ্যাঁ বল তামিম, কোথায় তুই? অপ্রত্যাশিত মেইলি কণ্ঠে রবিন থমকালো খানিক। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে শুধালো, কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়। লুকোতে বলেছি বলে কি সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস? রবিন বলল। ও পিউ, পরপর উদ্বিগ্ন হলো কণ্ঠ ওর। লুকোবো না তো কি করব? তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে নাকি? গতবার আমাদের এলাকায় এক ছেলেকে মেরে আধমরা করে দিয়েছে। ওই লোকের হাতে পড়ার ইচ্ছে আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি, বিশ্বাস কর কোনোদিন তোকে চিঠি দেওয়া ভুল করতাম না। এখন তার খেসারত হিসেবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট চেপে হাসল। গত অর্ধমাস যাবৎ রবিন ছুকছাক করছিল তার পিছনে। তুই সম্বোধনটা চটজলদি পাল্টে হয়েছিল তুমি, আর আজ ধূসর ভাইয়ের ভয়ের জায়গায় গুরুর জায়গায় আছিস কোথায়? বগুড়া এসেছি নানা বাড়িতে। চোখ কপালে তুলো পিউ। কি? একটু আগের আটকে রাখা হাসিটা প্রচণ্ড শব্দে বেরিয়ে এলো এবার। হাসতে হাসতেই বলল, এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে? ভিতর ডিম, থাক ওখানেই থাক, রাখছি। রবিন আর পাল্টা উত্তরের সুযোগ পেল না। পিউ লাইন কেটে ফোন বাড়িয়ে দিতে তামিম নেত্র শুরু করে বলল, তোদের মধ্যে কি চলছে বলতো? পিউ অনীহ কণ্ঠে বলল, তোর এই বন্ধু কি কিছু চলাচলের আদযোগ্য? আমাকে সন্দেহ করলে ড্রেসিং কারক সাথে করবি। লাইক ধূসর ভাই, বুঝেছিস? পিওর যাওয়ার দিক আহম্মকের বনে চেয়ে রইল তামিম। এই কথার মধ্যে ধূসর ভাই কোত্থেকে এলো? টিফিনের পর আরও দুটো ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। 2 মাস হচ্ছে এসেছেন এই কলেজে। হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি, সহজ বিশ্লেষণ বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। অথচ পিওর মনোযোগ ওদিকে নেই। তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে ছুটছে ধূসর ভাইয়ের নাম। মানুষটার হাসি, কথা বলার তাকানো ধরন, রাগলে ফুলে ওঠা সেই সরু নাকের ডগা, আর কুঁচকে ফেলা ঘন ভ্রু দুটো হারাম করেছে ওর রাতের ঘুম। সঙ্গে কেড়ে নিয়েছে সমস্ত ধ্যান, জ্ঞান, মনোবিনাশ। বোর্ডে লেখা একটা লাইন ও খাতায় তুলল না পিউ। উল্টে সাদা পৃষ্ঠা অন্য মনস্কতায় ভরিয়ে ফেলল ধূসর ভাই লিখে। 3 বছর আগের সেই দিনটা এখনো পরিষ্কার ভাসছে তার চোখে। স্পষ্ট মনে আছে ধূসরের সঙ্গে প্রথম সাক্ষাৎ। একবার উকি দিয়ে দেখে মানুষটার প্রতি ক্রাশ খেলো মেয়ের। প্রথমবার শরীরে ছড়ালো বয়সন্ধিকালীন অন্যরকম আলাদা অনুভূতি। এমন চমৎকার পরিপাটি একটা মানুষের সামনে এরূপ সাদামাটাভাবে কিছুতেই যাবে না বলে এক ছুট্টে ঘরে গেল নিজের। তাড়াহুড়ো করে জামা পাল্টালো, ঝুঁটি বাঁধা চুল খুলে দিল পিঠে, কপালে টিপ পড়ল, হাতে ডজন খানেক কাচের চুড়ি, চোখে কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক মেখে ফের ছুটল বসার ঘরে। ছোট্টখাটো মেয়েটা লম্বাটে ধূসরের পাশে ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র হবে ভেবে সূচালো হিল পড়ল পায়ে। সারা ঘরে তখন আত্মীয় স্বজনের ভিড় ঘিরে রেখেছিল ধূসরকে। দেশের বাইরে কেমন কাটলো, শুকিয়ে গেল কেন, খাওয়া দাওয়া করে না, এরকম হাজারটা প্রশ্নের মধ্যে জবা বেগমের হঠাৎ নজর পড়ল তার উপর। কী রে পিউ, কোথায় ছিলিস তুই? আয় এদিকে আয়, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর?
পিউ ঢোক গিলে ধূসর ঘাড় ঘুরিয়ে তাকালো, তখন অমনি বরফের ন্যায় জমে গেল সে। দৃষ্টি নয়, যেন সদর্প ধারালো এক তলোয়ার নিক্ষেপ করেছে ধূসর, যা এক কিশোরী মেয়ের বক্ষজোড় এফোর ওফোর করে দেয় গতিতে। মিনা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? সেজমা ডাকলো না, এদিকে আয়। পিও ঠায় দাঁড়িয়ে, তবু পদ্মগুলি যে চলছে না। কিভাবে চলবে? এই যে ধূসর এইভাবে চেয়ে রয়েছে, ওই গভীর শান্ত চাউনি মারিয়ে সামনে আগানোর সাধ্য আছে কারো? পিও টেনে হিচড়ে পা বাড়ালো। হিল পরার অভ্যেস একদমই ছিল না। নিজের এমন জুতো নেই বলে পুষ্পটা পড়েছিল, যেটা বেশ ঢিলে হয়ে গোড়ালিতে। দু পা হাঁটতে গিয়ে জুতো কাত হলো, আর সে ধপাস করে পড়ে গেল ফ্লোরে। একঘর মানুষের মধ্যে ইজ্জতের দফারফর করতে সেতুটুকুই ছিল যথেষ্ট। ঘরভর্তি মানুষ ভ্যাবাচাকা খেলো। পরের দফায় হু হা করে হেসে উঠল এতে, আর পিও রাগে দুঃখে অপমান ঠোঁট চিপে সংবরণ করল কান্না। কোনো রকম দাঁড়িয়ে জুতো জোড়া হাতে তুলেই ফের ছুটল কামরায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল মেয়েটার। যার সামনে সুন্দর দেখানোর প্রয়াসে এত কিছু করলো, তার সামনে কিনা আচার খেলো অমন করে। ছি! সে প্রথম আলাপ মনে করে মুচকে হাসল পিও। দিন যায়, মাস যায়, তার ভালোবাসা বাড়ে। এই ভালোবাসা কবে বুঝবেন ধূসর ভাই? হাসছো কেন তুমি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল পিউ। ধ্যান কাটল ধূসরের। শশব্যস্ত আশপাশ চেয়ে বুঝল পুরো ক্লাস তার দিকেই তাকিয়ে। কবিতা আনাম রেগে বলল, স্ট্যান্ড আপ। পিউ কাচুমাচু হয়ে দাঁড়ালো। তিনি এগিয়ে এলেন। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে? পিউ মাথা নিচু করে নাড়ল দুপাশে। তাহলে হাসছো কেন? কবিতা আনাম বেঞ্চ হতে খাতা তুলতেই কথা আটকে গেল পিউর। এক হাত চোয়ালে ঝুলে পড়ল অমনি। গ্রামারের স্থানে খাতা ভর্তি ধূসর ভাই লেখাটা দেখে কটমট করে তাকালেন কবিতা। ভয় কুণ্ঠায় পিউর চিবুক ঠেকল গলায়। তিনি রোষ্ঠ কণ্ঠে বললেন, আউট! এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। যাও! পিউ মুখ কালো করল। উপায়হীন গুটিসুটি পায়ে ক্লাসের বাইরে গেল। কবিতা আনাম ভেতর থেকে উঁচু কণ্ঠে বললেন, কান ধরো। ঝটপট কানে হাত দিল পিউ। ক্লাস চলাকালীন সে একা করিডোরে কান ধরে দাঁড়িয়ে, পুরো কলেজ দেখছে ওকে। কিন্তু পিউর এতেও খুব একটা ভাবান্তর হলো না। ভালোবাসার জন্য মানুষ কত কী করে, আর সে কি না একটু কান ধরতে পারবে না? প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে পিউ। পায়ের পাতায় ব্যথা করছে হালকা। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? সে অসহায় চোখে কবিতা ম্যামের দিকে চাইল। ভদ্রমহিলা একবার দেখলেনও না সেই দৃষ্টি। সম্পূর্ণ মনোযোগে ক্লাস নিচ্ছেন তিনি। পিউ দীর্ঘশ্বাস ফেলল। এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কি কি করতে হবে কে জানে। আচমকা মাঠের কোনায় বাইকের শব্দ আসে। এইভাবেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিউ। অসমের অপ্রত্যাশিতভাবে ধূসরকে এইখানে দেখেই মেরুদণ্ড সোজা করে ফেলল সহসা। মানুষটা এই সময় এখানে কি করছেন? কার বাইক এটা? ওনার তো বাইক নেই, গাড়ি আছে। পিও এস্ত ঘুরে গেল, পিঠ ফিরিয়ে দিল ওদিকে। হাঁসফাঁস করে উঠল লজ্জায়। আজকে প্রথম ধূসরের এই অযাচিত উপস্থিতিটায় একটুও খুশি হতে পারল না। আসার আর সময় পেলেন না উনি। এই কান ধরা অবস্থায় ওকে দেখলে তো প্রেস্টিজ যা ছিল তাও শেষ। ধূসরের সাথে আরও একটি ছেলে আছে, মূলত বাইকের আরোহী সেই। দুজন আশেপাশে না চেয়ে সোজা অধ্যক্ষের কক্ষে ঢুকে যায়। পিও একবার নড়ে চড়ে দাঁড়ালো। ধূসর বেরিয়ে আসতে আসতে একবার ম্যাম ডাকলেই হয়, তাহলে সে আর ওকে দেখতে পাবে না। বিধিবাম এমন কিছুই ঘটেনি। দেখতে দেখতে ধূসর বেরিয়ে আসে, সাথে অধ্যক্ষ। পিও ভুলেও ফিরল না ওদিকে, বরং আরও গুটি গুটি মেরে দাঁড়ালো। মাথা নামিয়ে নিল বুকে, প্রার্থনা করলো ধূসর ভাইয়া যাতে না দেখুক। কিন্তু হলো না। কজোড়া পায়ের শব্দ কাছাকাছি টের পেয়ে আস্তে ধীরে চোখ তুলল পিউ। ধূসর সহ বাকিরা এদিকেই আসছে দেখে আমসত্ত্বের মতো চুপসে এলো মুখ বিখর। অধ্যক্ষ তাকে এভাবে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার পিউ, কান ধরে আছো কেন? পিউ চোরা নজরে একবার ধূসরের দিকে চায়। বরাবর মতো শ্যামলা ঘাম জমা কপালে ভাঁজ পড়েছে তার। অধ্যক্ষের দিকে কবিতা আনাম এগিয়ে এলেন দরজায়। কিছু হয়েছে স্যার? মেয়েটা এইভাবে দাঁড়িয়ে আছে কেন ম্যাম? কোনো সমস্যা? তিনি মুহূর্তের বিরক্ত হয়ে বললেন, পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার। আমি বোর্ডে যা লিখেছি
নোটে তা করেইনি, উল্টো হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। পিউয়ের বুকটা হু হু করে চিন্তায়, ভেতরে ভেতরে হাই হুতাশ লাগালো। হে আল্লাহ, স্যার বা ধূসর ভাই কেউ যেন প্রশ্ন না করুক আমি কি লিখেছি খাতায়। চাওয়াটুকু কবুল হলো এবার। কথাটা কেউই জিজ্ঞেস করলো না, তবে অধ্যক্ষ কণ্ঠে আক্ষেপ ঢেলে বললেন, সে কি? এরকমটা তো তোমার থেকে আশা করা যায় না পিউ। তোমার মতো ব্রাইট স্টুডেন্ট যদি এরকম করে, বিষয়টা হতাশাজনক। পিউ চোখ নামিয়ে আস্তে করে বলল, সরি স্যার। ভদ্রলোক থেমে গেলেন না, পরপরই আওড়ে উঠলেন পিওর সবচেয়ে অপছন্দের লাইন, তুমি ধূসরের বোন, ধূসরের রেজাল্ট তো ব্রিলিয়েন্ট ছিল, তোমারও উচিত সেভাবে আগানো। পিওর মেজাজ বিগড়ে গেল অমনি, মাথা নিচু রেখে বিদিষ্টতায় ভ্রু কুঁচকালো। ইচ্ছে হলো ওনার কানের কাছে গিয়ে চেঁচিয়ে বলতে, আমি ধূসর ভাইয়ের বোন নই, বুঝেছেন আপনি? উনি একের পর এক উপদেশ দিচ্ছেন। শিকদার বাড়ির সকল ছেলে মেয়ে এই কলেজ থেকেই পাশ করে বেরিয়েছে, একে ভালো কলেজ, আবার বাসার কাছেই। সে অর্থে ধূসরও এই কলেজের প্রাক্তন ছাত্র। পিউ মাথা নত করে দাঁড়িয়ে, অধ্যক্ষ বিরতি নিতেই ধূসরের কণ্ঠ কানে এলো, আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরনই না, প্রয়োজন পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখা উচিত। পিউ হা করে ওর দিকে চাইল, শত্রুও তার ঘরেই। কি পাষণ্ড মানব! কোথায় ও এতক্ষণ দাঁড়িয়ে দেখে মানুষটা কষ্টে মরে যাবেন তা না। আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন। কথাটার ভদ্রলোক গদগদ হয়ে বললেন, আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি যে এলে আমন্ত্রণ জানাতে, আমি আসবো না? থ্যাংক ইউ। দুজন কর্মর্দন সারল, এরপর একটিবার পিছনে না চেয়ে লম্বা পায়ে প্রস্থান নিল ধূসর। পিউ আহত হলো আবারও। কি নির্দয় মানুষ! তার অভিমান হলো ছোট্ট হৃদয় ভাসমান হলো দুঃখের সাগরে। ভেঙচি কাটল কয়েকবার। কবিতা আনাম পিউকে ক্লাসে যেতে বললেন, অমনোযোগিতায় হুঁশিয়ার দিলেন। পিউ হাসি হাসি মুখে করে বেঞ্চে এসে বসে। তানহা কানের কাছে এগিয়ে এলো তখন। ম্যামের চোখ এড়িয়ে ফিসফিস করে বলল, হাসছিস কেন পিউ? এভাবে কান ধরে দাঁড়িয়েছিলি, তোর লজ্জা করছে না? পিউ অবাক হয়ে বলল, নিজের কানটাই তো ধরছি, লজ্জা করবে কেন? তানহা তবদা খেয়ে যায়, চেয়ে থাকে বোকার মতো। কলেজ কোচিং সব সেরে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয় পিউর। শীতের সময় বেলাও বেশ ছোট। সাদিফ ফিরে 7টার পর। আজকেও তাই। এসে ব্যাগ নামিয়ে রেখে ধপ করে বসে পড়ল সোফায়, যার অন্য মাথায় বসে পিউ। তার চোখ মন দুটোই টেলিভিশনে, মুখভঙ্গি সিরিয়াস মনোযোগী। তক্ষুনি সাদিফ মাথায় টোকা দিয়ে বলল, সারাক্ষণ টিভি দেখিস, এক গ্লাস পানি নিয়ে আয় যা। বিঘ্ন পেয়ে বিরক্ত হলো পিউ। ভ্রু কুঁচকে ফিরলেও সাদিফের ক্লান্ত সাদাটা মুখটা দেখে মায়া হলো। উঠে গেল দ্বিরুক্তহীন, গ্লাস এনে বাড়িয়ে দিল ওর দিকে। নেয়ার সময় সাদিফ তাকালো, সাথে হাসলো চমৎকার করে। জবাবে পিউ মৃদু হাসে। আবার এসে বসলো পূর্বস্থানে। সাদিফকে পানি দেওয়ার কাজটা নতুন নয় ওর। ঠিক 7টায় তার প্রিয় সিরিয়াল শুরু হয়। পিউ হা করে থাকে টিভির দিকে। সাদিফ ফিরে আদেশ ছাড়ে, যা পানি নিয়ে। তাতে আশেপাশে লোক থাকুক বা না থাকুক, হোক সে চোখের সামনে বা রুমে, সেখানে থাকলেও ওর নাম ধরে সাদিফ ডেকে আনবে। তারপর সুন্দর করে হেসে বলবে, এক গ্লাস পানি। পিউ দীর্ঘশ্বাস ফেলে প্রতিবার। এই একই কাজ যদি ধূসর ও তাকে দিয়ে করাতো। কিন্তু না, সে তো ভুল করে চেয়েও দেখে না ওকে। পাশে আছে নাকি নেই যে মানুষ খেয়ালই করে না, সে ডেকে এনে পানি চাইবে কেন? সাদিফ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সবে সবে চাকরি নিয়েছে একটা নামি দামি কোম্পানিতে। অল্প সময়ে সামান্য কর্মচারী থেকে পদোন্নতি পেয়েছে ম্যানেজারের পোস্টে। আর এতেই সে হয়ে উঠল পরিবারের চোখের মণি। যদিও ছোট থেকে সে বাধ্যগত সন্তান, কখনো বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ড নেই। প্রথম দিকে অবশ্য ব্যবসায় বসার চাপটা তাকেও দেওয়া হয়েছিল, কিন্তু নিজের চেষ্টায় তার এই উন্নতি দেখে কেউ আর বিশেষ করে রাগ করেনি। আর যাই হোক, ধূসরের মতো তো আর বকে যাচ্ছে না। ধূসরের চেয়ে সাদিফ বেশ কয়েক বছরের ছোট। পিঠাপিঠি বলে মিলেও প্রোগ্রার বাড়িতে দুই ছেলেকে নিয়ে এমন দুই ধরনের মাতামাতিটা তাদের সম্পর্কে কিন্তু বিশেষ প্রভাব ফেলে না। মানুষ হিসেবে সাদিফ শান্ত, ধীরস্থির, হাসি খুশি। উল্টো দিকে ধূসর বাউন্ডলের ব্যাপরা, অশান্ত গোছের। আর এই নিয়ে বাড়ির কর্তাদের যত চিন্তা।
বিশেষ করে আমজাদ শিকদারের। তার পরিবারের বড় ছেলে ধূসর, জাতিগোষ্ঠী ছেলেমেয়ের ভেতর সব থেকে ব্রিলিয়েন্ট বয়, যার প্রতিটা শিরায় ব্যবসায় সামলানোর মতো বিচক্ষণ বুদ্ধি রয়েছে। এরকম একটা রত্ন বিপদে যাচ্ছে ক্রমশ আমজাদ মেনে নিতে পারছেন না। হাজারবার বারণ করলে ধূসর মাথা দোলায়, সায় দেয় ক্ষণিকের, কিন্তু আদতেও রাজনীতির ছাড়ার নাম নেয়নি কোনোদিনই। আমজাদ বুঝে গিয়েছেন ওকে আর ফেরানো যাবে না। সাদিফকে নিয়ে বাপ চাচাদের যেমন গদগদ ভাব, ধূসরকে নিয়ে একই অবস্থা গৃহিণীদের। মিনা বেগম এক প্রকার অন্ধ তার প্রতি। বাইরের লোক বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলেটা আসলে কার, রুবাইদা নাকি মিনার। ধূসর নিজেও মিনার নেওয়াটা, খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু মাকে কম, বড় মাকে হাঁক ছড়ে ও। বাড়ির প্রতিটা মানুষকে সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। অথচ ওই পিউ তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য সর্বক্ষণ মরিয়া। পিউর ভাবনার মধ্যেই সাদিক চটপটে ভঙ্গিতে গ্লাস ফাঁকা করলো, ওর দিকে এগিয়ে দিল ফের। পিউ বলল, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিক ভাই। সাদিক ভ্রু কুঁচকে বলল, কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করি, একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদিক কেমন করে হাসলো, কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো রুমে যাবে বলে। এক পা বাড়িয়ে ফেরত এলো আবার, পিউর দিকে চাইলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ, আর একটু বড় হ, তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইল অমন। 18 তো পা দেবে সামনে, আর কত বড় হবে ও। ধূসরকে সকালে নাস্তার টেবিলে ছাড়া পাওয়া যায় না, ও খুব কম খেতে বসে সবার সাথে। দুপুরে বাড়ির লোক ছাড়িয়ে ছিটিয়ে থাকে, রাতে ফেরে খাওয়া দাওয়ার পর। অবশ্য এই রুটিন বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়র নির্বাচন সামনে, সে নিয়েই ধূসরের নিরন্তর খাটাখাটি, ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদিপ ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর এই দিনেও বাড়ি থাকে না। এর কারণ বাপ চাচাদের সামনে না পড়ার চেষ্টা। পড়লেই তাদের এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে, এবার ওসব ছাড়ো। বাক্যগুলো সব থেকে বেশি বলেন আমজাদ শিকদার। রাজনীতিতে সঙ্গে তার যোজন যোজন দূরত্ব, সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক তিনি চান না। কিন্তু ধূসর প্রতিবার আলগোছে প্রশ্নগুলো এড়িয়ে যান, না সঠিক সুরাহা দেয় না, যায় তর্কে। এসব বাড়ির বহু পুরনো কাসুন্দি, যার নাড়াচাড়ায় প্রতিটি সদস্য এখন বিরক্ত হতাশ। আর তাই ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবার খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, আর না ওনাদের প্রশ্নের। পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসলো, বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটায় খালি করে রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। রাদিফ আপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে, পিউ কিছুতেই দিল না। না মানে না। মিনা ধমকালেন, পুষ্প চোখ পাকালো, কিন্তু পিউ অটল স্থির তার সিদ্ধান্তে। ধূসরের পাশে বসে থাকার অল্প সময়ের একটু অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদিপ দুম করে বসে পড়ল সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ ক্ষেপল ওর উপর। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্পর, বলল, তুই কি এতক্ষণ সাদিপ ভাইয়ার জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গিয়েও খেয়াল করলো সাদিপ ওর দিকে চেয়ে, মুখের উপর না শুনে যদি কষ্ট পান। তাই দুপাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেগের উপর নিচে দোলালো সে। বোঝালো হ্যাঁ। সাদিপ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়, অথচ খুশির প্রকোপে পিউর থমথমে মুখটা দেখতেই পেল না। মিনা বেগম পরোটা সেকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়লেন। পাশে চেয়ারে দু পা উঠিয়ে বসে রিক্ত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে, বয়স মাত্র 6 হলেও পাকামতে এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়লেন, বসলেন না। একই রকম কাজে ব্যস্ত তখনও।
বাড়ির বড় বউ হওয়ায় কাঁধে দায়িত্বের চওড়া চাপ। এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন স্বেচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসায়। কাজ ব্যতীত দুদণ্ড বসতে পারেন না তিনি। পুরো টেবিল একবার চোখ বুলিয়ে বললেন, এ কি, ধূসর এখনো আসেনি? রান্নাঘর থেকে রুবাইদা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমোচ্ছে মনে হয়। মিনা পুষ্পকে বললেন, এই যা তো, ওকে তুলকিয়ে, কত বেলা হলো, খাবে না ছেলেটা? পিউ চকিতে চাইল, ফটাফট বলল, আপু থাম, আমি যাচ্ছি। কারো কোনো উত্তরের আগে ছুট লাগালো সে। দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলেন, আস্তে আস্তে, পড়ে যাবি। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকলো। উত্তেজিত হস্তখানার ধাক্কায় চাপানো দৌড় বাড়ি খেলে দেয়ালের সাথে। পিউ ভয় পেয়ে বিছানার দিকে তাকায় না, ধূসর তখনও নিদ্রায়। মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সে। যাক, আওয়াজটা, ঘুমটা ভাঙেনি। ধূসর উপর হয়ে ঘুমাচ্ছে, নিঃশ্বাসের শব্দ জোরালো। কোমর অবধি টানা কম্বলে তার শ্যামলা পিঠ উন্মুক্ত। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যায়, বিছানা ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস, কি দারুণ দেখতে উনি। আচ্ছা, কেন সাদিব ভাইকে সুন্দর বলে সবাই? তারা কি ওর চোখে দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সবথেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সনর্তপণে হাত এলোমেলো করে দিল ধূসরের মাথার চুল। মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলো, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়ে উঠল, চোখ মেলল না। উপর থেকে সোজা হয়ে শুলো আবার। তন্দ্রাচ্ছন্ন ভন্ন সুরে জানালো, পরে। পিউ মুচকি হাসল, অবিনিবিষ্টের ন্যায় চেয়ে থেকে বলল, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছেয়ে দেব আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকবো, ওগো শুনছো? তোমার চা এনেছি, উঠবে না? ঘুমে জুবুথুবু ধূসরের জবাব এলো না। এত গভীর ঘুম দেখে পিউর মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে আরেকটু এগিয়ে বসলো ও। তর্জনী তুলে কপালে ছোঁয়ালো ধূসরের। নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামানোর মধ্যে আচমকা আঙ্গুলটা খপ করে চেপে ধরল ধূসর। পিউ চমকে আটকে চাইল ওর দিকে। ধূসর চোখ মেলেছে, দুর্বোধ্য চাউনি এদিকেই। পিউ ঢোক গেল, বিড়বিড় করে বলল, পিউ রে, এবার তুই গেলি।